আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব বা কোন কথাটা আমি বলতে চাচ্ছি। তো আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান নাকি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছেন, কথা বলার চেষ্টা করেছেন। সে জায়গাটাই আসছি যে উনি অনেক উদগ্রীব। খবরটা আসলে আমি আরো একদিন আগে পেয়েছিলাম, কিন্তু শিওর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ, সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত 1 ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই সেনাপ্রধান তিনি নাকি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানেরকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক, যে কোনোভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত 1 মিনিট কথা বলার সুযোগ করে দেয়। কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার, ইস্তোনিয়াটা আসলে হচ্ছে যে এটা আপনার ইস্ট ইউরোপের দিকে, ইউরোপ থেকে ইস্ট ইউরোপের দিকে, ইস্টোনিয়া, লাটাভিয়া, লাতভিয়া এগুলো। তো ইস্তোনিয়ার একটা নাম্বার থেকে, আমি পুরো নাম্বারটা আপনাদের বলছি না, শুধু কান্ট্রি কোডটা বলে দিচ্ছি, 372। তো আপনারা অনেকে যারা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বা কথা বলেন তারা হয়তো জানতে পারেন যে এই কোড দিয়ে বা ইস্তোনিয়ার কোনো নাম্বারে আপনারা কথা বলেন কিনা। আমি যেহেতু আজ পর্যন্ত কখনো কথা বলিনি, সুতরাং আমি এই বিষয়টাতে জানি না যে উনি কোন নাম্বার ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন তাও জানি না। তো আমাদের সেনাপ্রধান নাকি সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন, সেনা চিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন 3 দিন যাবৎ। মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না। উনি ফোন দিলে এই ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না। উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে 1 মিনিটের জন্য কথা বলতে চান। অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, এগুলার থেকে উনি মুক্তি পেতে চান। উনি নাকি ঘুমোতে পারছেন না দেখে, এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে হয় আর বাঁচার কোনো উপায় নেই, সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি। তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন, বারবার বলেছিলেন, সাদা চামড়ার একজন বা বেশ কিছু লোক আমাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে বলে, বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে, যদি দিয়ে দিতে পারি আমি ক্ষমতায় থাকতে পারবো। আজকে কি সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না? সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে? এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন, বা ওনাকে মব জাস্টিস করা হবে, ওনাকে জুতার মালা দেওয়া হবে, যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে, আমি তখন বিবেক দিয়ে করি নাই, আবেগে করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোকে কি ক্ষমা করা যাবে? ওকে কি ক্ষমা করা যাবে? ওকে ক্ষমা করা যাবে না। ওদের সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে, তাতে সেনা, পুলিশ, এই সরকার, গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে, এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে যা আমি আপনাদের সামনে তড়িৎ বেগে নিয়ে আসার চেষ্টা করব। আবারও তুরাগ নদী, ঢাকার অদূরে তুরাগ নদীর পারে আবারও 3 জন যুবকের শবদেহ পাওয়া গেল। কি তাদের অপরাধ ছিল? তাদের অপরাধ তারা জয় বাংলার লোক, তাদের অপরাধ তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের অপরাধ তারা 71-এর পক্ষের মানুষ। এই যে 3 জনের লাশ পাওয়া গেল, তাদের অপরাধ তারা 72-এর সংবিধানের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, জয় বাংলার পক্ষে।
এটা স্থানীয় বিএনপির নেতাদের সহ্য হচ্ছিল না। আপনারা জানেন যে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে, সেখানে 7 জন ছিল, 3 জনের লাশ পাওয়া গেছে। কেউ কেউ মনে করতেছে এর সাথে শুধু রাজনৈতিক দলই জড়িত নয়, স্থানীয় রাজনৈতিক নেতারাই জড়িত নয়, এর সাথে ডিজিএফআই জড়িত। কেউ কেউ মনে করতেছেন যে এর সাথে সরাসরি তারেক রহমানের সরকার জড়িত। তাদের উদ্দেশ্য হচ্ছে যাতে বাংলাদেশে কেউ জয় বাংলা শব্দ উচ্চারণ না করতে পারে, যাতে তারা বঙ্গবন্ধুর নাম নিতে ভয় পায়, যাতে মুক্তিযুদ্ধের কথা বলতে মানুষ ভয় পায়। আমরা দেখেছি 1971-এর আলবদ রাজাকার আল সামসারা কি করতো, তারা নৃশংস হত্যাকাণ্ড চালাতো, তারা চোখ উপড়ে ফেলতো, তারা নৃশংসভাবে হত্যা করত, নারীদের ঝুলিয়ে রাখতো, তাদেরকে হাত পা উপরে চুল বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখতো। আপনারা জানেন যে সেখানে চোখও পাওয়া গেছে মানুষের, কারণ কি নৃশংসতা ছড়িয়ে দাও। আমরা দেখেছি 1971-এ সেই পাক বাহিনীরা শিশু বাচ্চাদের গাছের সাথে বাড়ি দিয়ে মেরে ফেলতো, গর্ভবতী নারীদের পেটে বায়োনেট চালিয়ে দিত, চার্জ করত। কেন করতো? নৃশংসতা দেখানোর জন্য। কেন? যাতে কেউ মুক্তিযুদ্ধের পক্ষে কথা না বলে। কিন্তু এখন আজকে এই 71-এর পরে এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন চলতেছে, এটা সবাই আমরা জানি, এটা দেশ জানে, বিদেশ জানে, সাংবাদিকেরা জানে, কিন্তু কেউ বলে না। আপনারা জানেন যে তথাকথিত একটা হিরো আলম নামে একজন লোক রয়েছে, সে যদি উষ্টা খেয়ে পড়ে যেত, তার পক্ষে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে তার পক্ষে বিবৃতি চলে আসতো। আমরা দেখেছি পৃথিবীর বড় বড় দেশ, বড় বড় দেশের রাষ্ট্রদূত বিবৃতি দিত। আজকে এই যে জয় বাংলার পক্ষের মানুষ, বঙ্গবন্ধুর পক্ষের মানুষ, 72-এর পক্ষের মানুষ, 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের কি মানবাধিকার নেই? তাদের কি রাজনৈতিক অধিকার থাকতে নেই? এদের বিষয়ে সবাই চুপচাপ। আমরা দেখলাম এই জুলাই সন্ত্রাসীর আন্দোলনের সময় কারো আসমান কাঁপে, কারো জমিন কাঁপে, কারো স্বর্গ কাঁপে, কারো নরক কেঁপে ওঠে। কিন্তু এখন কারো স্বর্গ নরক আসমান জমিন কাঁপতে আমরা দেখি না। কেন? কারণ এখন বাংলাদেশ আওয়ামী লীগ ভিকটিম, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভিকটিম। তাই এখন আর গণতন্ত্রের কথা কেউ বলে না, মানবাধিকারের কথা কেউ বলে না, এখন কেউ বাক স্বাধীনতার কথা বলে না, এখন কেউ রাজনৈতিক অধিকারের কথা বলে না। কেন? কারণ এখন আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দলে। বাংলাদেশে একমাত্র এই মুহূর্তে বিরোধী দল নিষিদ্ধ হলো, একমাত্র বিরোধী দল আওয়ামী লীগ। পৃথিবীর অদ্ভুত একটা শাসন বাংলাদেশে চলতেছে, যেখানে কোনো সরকার বিরোধী দল নেই, সরকারি দল আছে তারেক রহমানের মুসলেকা সরকার। এই মুসলেকা সরকারের সরকারি বিরোধী দল রয়েছে, এবং এই মুসলেকা সরকারের মুসলেকা স্বতন্ত্র পার্টি রয়েছে, যাদের কাজ হলো সারা দিন বঙ্গবন্ধু, জয় বাংলা শব্দের বিরোধিতা, শেখ হাসিনার বিরোধিতা, আওয়ামী লীগের বিরোধিতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা, যা ইচ্ছা তাই তারা বলে যাবে। শুধু বললেও হতো না, তারা কি করতেছে এখন, যাতে নিষিদ্ধ করে এরা ক্ষান্ত হয়নি। একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করার পরেও তার মানুষদের কখনো জলে ডুবিয়ে মারতেছে, কখনো আগুনে পুড়তেছে, কখনো জেলখানার ভিতরে মারতেছে, কখনো জেলের বাইরে মারতেছে। অদ্ভুত ব্যাপার। মানে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ যদি হন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হন, বঙ্গবন্ধুর মানুষ হন, তাহলে আপনার কোনো রাজনৈতিক অধিকার নেই, কথা বলার অধিকার নেই, চলার অধিকার নেই, এমনকি আপনার বেঁচে থাকার অধিকার নেই। এখন মানবাধিকার সংস্থার মুখে তালা। এখন দেশের মানবাধিকারের যারা মুখে ফেনা তুলতেন মানবাধিকার বলে, তারা এখন নীরব, মানে কিছুই তারা দেখে না। সেই উটের মতো বালুতে মুখ বুজে রেখে দিয়েছে। এভাবে তো একটা দেশ চলতে পারে না, একটা রাষ্ট্র চলতে পারে না, একটা দেশের রাজনীতি চলতে পারে না। এদের রাগ কোথায়? এদের রাগ হচ্ছে যে 1971-এ বাংলাদেশ আওয়ামী লীগ পাকিস্তান ভেঙে একটা স্বাধীন দেশ গড়েছে। এদের রাগ কেন? এদের রাগ 32 নম্বরের উপরে কেন? কারণ বঙ্গবন্ধু সেখান থেকে, এটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর। সেই জন্য তাদের এত রাগ, কারণ সেখান থেকে আলোচনা পর্যালোচনা করে রাজনৈতিক কর্মপদ্ধতি এবং কর্ম পরিকল্পনা নির্ণয় করা হতো, এবং সেই হিসেবে কাজ। এই জন্য তারা 32 নম্বর ভাঙবে। তারা শুধু 32 নম্বর ভেঙে ক্ষান্ত হয় নাই, তারা দেখতে পেল যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক শক্তিশালী। কিভাবে? যে সেনাবাহিনী মাঠে থাকার পরেও তারা আসে কথা বলতে। 23শে জুন আমরা কি দেখলাম? 23শে জুন আমরা দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কার্যক্রম তাদের দলীয়ভাবে ঘোষণা করা ছিল না, কিন্তু তারপর আমরা দেখলাম যে নেটো বাহিনী ছাড়া সকল বাহিনী বাংলাদেশে অবস্থিত ছিল। বাংলাদেশের আর্মি, বাংলাদেশ পুলিশ, বিজিবি সহ যৌথ বাহিনীর নামে তারা মাঠে ছিল। পাশাপাশি আমার ভাবির ছেলেরা ছিল, জঙ্গিরা ছিল, মোল্লা ছিল, মিলিটারি ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, হেফাজত ছিল, চামড়া নাইপির ছিল, সবাই ছিল। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ ভার্সেস অল, যেটা আমি বারবার বলি, বাংলাদেশে এই মুহূর্তে সরকারি বিরোধী দল যদি আপনি বলতে বলেন আমাকে, আমি বলবো আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দল, আর সবাই হচ্ছে এখন সরকারি দল।
এবং তাদের মধ্যে একটা ঐক্য রয়েছে যে আওয়ামী লীগ ঠেকাও, মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের ঠেকাও, বঙ্গবন্ধুকে ঠেকাও, 32 নম্বর ঠেকাও, 72-এর সংবিধান ঠেকাও, 71 ঠেকাও, 7ই মার্চের ভাষণ ঠেকাও। এই ব্যাপারে তারা ঐক্যমত এবং সেইভাবে তারা কাজ করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই যে বাংলাদেশে যেভাবে আমি বারবার যেটা বলে থাকি যে এই মুহূর্তে পৃথিবীতে একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশের সংখ্যালঘুর চাইতেও বেশি নির্যাতিত, এই দেশের সংখ্যালঘুরা যাদেরকে সবসময় নির্যাতন করা হচ্ছে তাদের চাইতেও ভয়ঙ্কর ভাবে নির্যাতিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যারা অনেকবার ক্ষমতায় ছিল, যারা এই দেশটাকে সৃষ্টি করছে। আজকে তারা নিষিদ্ধ। আপনি কল্পনা করতে পারেন যে স্বাধীন বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এই দেশে থাকতে পারে না, গোলাম আজমের, নিজামীর, কাদের মোল্লার পোলারা এই দেশে থাকে? এটা কি ভাবা যায়? এই সেই স্বাধীন দেশ যেখানে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, আর রাজাকার, আল বদর, আল শামস, মুসলিম লীগ, জামাত, হেফাজত, নেজামে ইসলাম, এরা এই দেশে সিদ্ধ। কল্পনা করা যায়। হড মাজার নামের এক বুদ্ধিজীবী আছে, যিনি বারবার বলতেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলেছিলেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। তাহলে জামাতের সমালোচনা করা যদি ফ্যাসিজম হয়, অর্থাৎ একটি রাজনৈতিক দলের সমালোচনা করা ফ্যাসিজম, যদি এই কথা হয়, যদিও তার এই কথা মিথ্যা, রাজনীতির পলিটিক্যাল সায়েন্সও এই কথা মিথ্যা, কারণ কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, না সরকারি দল না বিরোধী দল। জামাতের মতো স্বাধীনতা বিরোধী দলের সমালোচনা যদি হয়ে থাকে ফ্যাসিজম, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ 50% মানুষের সমর্থন এখন তার আছে, তাহলে সেই দলকে নিষিদ্ধ করা কি ফ্যাসিজম নয়? এটা হচ্ছে আলট্রা ফ্যাসিজম। আলট্রা ফ্যাসিজমের মধ্যেই তারা ক্ষান্ত নয়, তারা জুডিশিয়াল কিলিং করতেছে, পাশাপাশি তারা সরাসরি মব এবং সন্ত্রাসের মাধ্যমে ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সকল মতের মানুষকে তারা হত্যা, নির্যাতন, নিপীড়ন করে। আপনারা জানেন, যার আগে একটি ছেলে সকালে গেল থানায়, রাতে গেল থানায়, সকালে সে লাশ হয়ে ফেলল। আরেকটা ছেলে, সে তার অবস্থা তাই, তারা জেলখানার ভিতরে তাদের। আপনারা জানেন যে এই দেশের নেতাদের কত ভয় পায় এরা, যে একজন মৃত আওয়ামী লীগের নেতার হাতে হ্যান্ডকাপ পরা থাকে। আপনারা দেখেছেন, আপনারা এও দেখেছেন যে যিনি প্যারালাইজড এবং তিনি সাধারণ কোনো জ্ঞানী তার ছিল না, তোফায়েল আহমেদ, তাকে তারা কাঠগড়ায় নিয়ে এসেছে, তার বিরুদ্ধে মামলা, তার বিরুদ্ধে ওয়ারেন্ট। মানে কোন দেশে আমরা বাস করতেছি? কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের কি এই তারেক রহমান নির্যাতন করে, এই পাকিস্তানপন্থী জামাতের ভাষায় এদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সেই 71-এর মতোই বর্বরতা, পাষণ্ডতা দেখিয়ে কি ঠিকই রাখতে পারবে? আমার কিন্তু তা বিশ্বাস হয় না। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি, বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এবং এই ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, তখন কিন্তু এদের সামনে পুলিশ তো দূরের কথা, সেনাবাহিনী কিন্তু এদের সামনে টিকতে পারবে না। কারণ ঝড়, তুফান, ভূমিকম্পকে আপনি ঠেকাতে পারবেন না। এই যে বিষয়টা নিয়ে আমি শুরু করেছিলাম, যে এই মুহূর্তে সবচেয়ে বেশি নির্যাতিত দল বাংলাদেশ, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর যে কোনো রাজনৈতিক দলকে আপনি নিয়ে আসেন, সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং তার অঙ্গ সংগঠন। কেন? কি কারণে? কারণ হচ্ছে তারা গণতন্ত্র চায়, তারা সাম্য চায়, তারা সুশিক্ষা চায়, তারা আধুনিকতা চায়, তারা ধর্মনিরপেক্ষতা চায়। সেই জন্য বাংলাদেশের আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর এই নির্যাতন, নিপীড়ন। এই জন্য তাদের কখনো পানিতে ডুবিয়ে মারতেছে, কখনো আগুনে জ্বালিয়ে দিতেছে, কখনো রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারতেছে, কখনো গুলি করে মারতেছে, কখনো বাড়িতে গিয়ে। আপনারা জানেন, সবচেয়ে নির্মম যে বিষয়টা আমাকে দাগা দিয়েছে, সেটা হলো যে একজন আওয়ামী লীগের নেতা, সে জেলে, তার স্ত্রীকে 1 বছর যাবৎ ছাত্র দলের নেতা ধর্ষণ করতেছে, তাকে নিরাপদে ফিরিয়ে যে তাকে জামিন দেওয়ার প্রতিশ্রুতিতে। কত বর্বরতা! সেই জন্য বলি, যদি আমি শুরুতে বলেছি যে 71-এর পরে সবচেয়ে বেশি নির্যাতন এখন হচ্ছে, আমি তো কিছু কিছু ক্ষেত্রে দেখি 71-কে হার মানিয়ে দিয়েছে। কারণ 71-এ একজন পাক হানাদার বাহিনী ধর্ষণ করতে 1 বার 2 বারই, কিন্তু এখন আমরা কি দেখতেছি? 1 বছর ধর্ষণ করতেছে স্বাধীন বাংলাদেশে তার স্বামীকে আটকে রেখে। এখন মানবাধিকার সংস্থার মুখে তালা, এখন ওই যত বাংলাদেশের মানবাধিকার সংস্থা আছে সবাই নীরব। মানে এদের যত স্বাধীনতা দরকার, এদের যত গণতন্ত্র দরকার, মানবাধিকার দরকার, কেবলমাত্র যখন আওয়ামী লীগ সরকারে থাকে। কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে, যেন তাদের কোনো মানবাধিকার দরকার নেই, রাজনৈতিক অধিকার দরকার নেই, বাক স্বাধীনতার দরকার নেই। এই যে ভণ্ডামি, এই যে মুনাফিকি, এই যে সততা, বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, মানবাধিকার কর্মী, এরা আমাদের সাথে দেখাচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সাথে দেখাচ্ছে। এটা এখন তাদের মুখোশটা খুলে গেছে। অর্থাৎ তারা আওয়ামী লীগের সময় সকল সুবিধা ভোগ করবে, কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকবে, তাদের কোনো অধিকার দিতে তারা রাজি নয়। বাংলাদেশের মানবাধিকার সংস্থা, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক,
এরা এখন বুঝতে পারলাম যে সেই মফস্বলের যে গমচোর চেয়ারম্যান ছিল তাদের দ্বারাও সমাজের কিছু উপকার হয়, রাষ্ট্রের উপকার হয়, কিন্তু এই সমস্ত বাটপার বুদ্ধিজীবীদের দিয়ে বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনা কখনোই রক্ষা পায়নি, মনে হয় পাবেও না। এটা ছিল তাদের ভণ্ডামি। আওয়ামী লীগের আমলে তারা অজস্র সুবিধা নিয়েছে। আওয়ামী লীগের আমলে এই দেশের বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রী কে সুবিধা নেয়নি? কে নেয়নি? চিকিৎসার জন্য কে নেয়নি? আমরা এমন একজন মানুষকে চিনি আমি ব্যক্তিগতভাবে, যে শেখ হাসিনার কাছ থেকে নিজের হাতে 10 লক্ষ 20 লক্ষ করে টাকা নিয়েছেন, তারা শেখ হাসিনা ফাঁসি চায়। এই হলো বাংলাদেশ। আমরা দেখেছি সেই বুদ্ধিজীবী যারা এই দেশের জামাতের ক্রসফায়ার, শিবিরের ক্রসফায়ার হলো প্রতিবাদ করতো, আজকে তারা আওয়ামী লীগের এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কোনো কথা বলতেছে না। আওয়ামী লীগ যখন ভিকটিম, তখন বাংলাদেশের যত মানবাধিকার সংস্থা রয়েছে তারা হারিয়ে যায়, তারা ঘুমিয়ে থাকে। আওয়ামী লীগ যখন ভিকটিম, আওয়ামী লীগ যখন ভুক্তভোগী, আওয়ামী লীগ যখন নির্যাতিত, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন নির্যাতিত, তখন বাংলাদেশের গণতন্ত্রের ঠিকাদারদের মুখে তালা মারা হয়ে যায়। তো এটা বেশি দিন চলবে না। এই বাংলাদেশের মানুষ তারা বুঝে ফেলেছে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশকে হায়নার কবলে ফেলে, হায়নাদের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, হায়নার জঙ্গলে এনে দিয়েছে। এটা বাংলাদেশ এখন হায়নার রাজ কায়েম করা হয়েছে। বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধের মানুষ, পক্ষের মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, তার অঙ্গ সংগঠন যে কোনো সময় রুখে দাঁড়াবে এবং রুখে দাঁড়াতে হবেই। মাঝখানে আর জায়গা তারা রাখেনি। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিপ্লবী রাজনৈতিক দল না, তার ঘোষণাপত্রে লেখা রয়েছে গণতান্ত্রিক দল, কিন্তু এরা এমন একটা পজিশনে নিয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতিতে এদের ফেলে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে বিপ্লবী দল হওয়া ছাড়া উপায় নেই। এই দলটা যখন বিপ্লবী দল হয়ে যাবে এবং মিলিটারিদের ভয়কে যখন জয় করবে, এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। কারণ সাগরের ঢেউ আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না, ভূমিকম্প আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না, ঝড় তুফান আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না যতক্ষণ নিজে থেকে শান্ত না হয়। তো বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে তারা ঝড় তুফানের মতো শক্তিশালী করে তুলছে। তারা ভাবতেছে যে এইভাবে নির্যাতন নিপীড়ন করলে, জেলে মারলে, জুডিশিয়াল কিলিং করলে কিছুই হবে না। তারপর তারা ভাবতেছে যে এইভাবে যদি হত্যা, সন্ত্রাসের মাধ্যমে হত্যা করে, ধর্ষণ করে আওয়ামী লীগ ভয় পেয়ে যাবে। না, বাংলাদেশ আওয়ামী লীগ আইয়ুব খানকে ভয় পায় নাই, বাংলাদেশ আওয়ামী লীগ টিকা খানকে ভয় পায় নাই, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর সৈনিক এবং বঙ্গবন্ধু কোনোদিন ইয়াহিয়া খানকে ভয় পায় নাই। এবং এই মুহূর্তে তারেক রহমানের সৈনিকেরা এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সামনে দাঁড়াতেই পারবে না। আমরা জানি যারা এক সময় বলতো পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ লীগ ছাড়া এসে দেখ, তারাই কিন্তু এখন আর্মি ছাড়া চলতে পারে না। এই যারা আর্মি নিয়ে চলতেছে, এদের আর্মি কতদিন এদের পাহারা দেয় বাংলাদেশের জনগণ তা দেখবে। তবে আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন নির্যাতিত, নিপীড়িত হয়, তখন আন্তর্জাতিক সংস্থাগুলো নীরব থেকে যায়, তারা নীরবতা পালন করে। অবশ্য এতে ভয় পাওয়ার কিছুই নেই এবং এটা স্বাভাবিক। অনেকেই ক্ষুব্ধ হয় যে হ্যাঁ এরা নীরব, এরা তো নীরব থাকবে, 71-এ কি তারা নীরব ছিল না? আজকে যে সমস্ত বড় বড় মানবাধিকার সংস্থা, তারা কি 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পক্ষে তারা নীরবতা পালন করেনি? তারা কি হানাদার পাকিস্তানের পক্ষে নেয়নি? নিয়েছিল, এখনো তারা নিবে। কিন্তু আমরা সেই 71-এ আমাদের যারা পূর্বসূরি, যারা নেংটি পরে, মালকোচা দিয়ে, গামছা বেঁধে এই পাক হানাদার বাহিনীদের পরাজিত করেছে, আমরা তাদের উত্তরসূরি। আমরাও এই মুহূর্তে তারেক রহমান নামের হানাদার বাহিনী, ওয়াকার নামের হানাদার বাহিনী, জামাত নামের হানাদার বাহিনী, তাদের আমরা রুখে দিব এবং রুখে আমাদের দিতে হবে। আমাদের কোনো বিকল্প নাই, কারণ আমাদের রুখে দেওয়া ছাড়া কোনো, কারণ এই দেশটা আমাদের, এই দেশটা তাদের নয়। তাই এই দেশের অর্থনীতি, এই দেশের রাজনীতি ধ্বংস হলে তাদের কিছু যায় আসে না, কারণ তারা তো সৎ মায়ের চাইতেও খারাপ। সৎ মায়ে তাও বাচ্চাকে নিজের সুবিধা মতো তার সুবিধা আদায় করতে চায়, কিন্তু এরা সেই সৎ মা যারা এই সন্তানকে ধ্বংস করতেছে। আপনারা জানেন যে আরো ভয়ঙ্কর ব্যাপার বাংলাদেশে চলতেছে। এই বাংলাদেশটাকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য বাংলাদেশের সরকারের কিছু লোক, বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী, তারা উঠে পড়ে লেগে গিয়েছে। আমি বুঝে উঠতে পারিনি, এই বাংলাদেশকে যদি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে তারা নিজেরাই প্রমাণ করে, তাহলে কি কি ঘটতে পারে এই দেশে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দক্ষিণ এশিয়া, ভারতের যে ইসরায়েলের রাষ্ট্রদূত, যিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বে আছেন, তিনি নিজে বলেছেন যে বাংলাদেশে হামাসের ঘাঁটি রয়েছে, হামাসের কার্যক্রম রয়েছে। তিনি সরাসরি হামাসের ঘাঁটি বলেননি, বলেছেন কার্যক্রম। কূটনৈতিক ভাষায় তো তারা এটাই বলবে। তার মানে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশে হামাসের ঘাঁটি রয়েছে। এবং তারপরে আমরা কি দেখলাম, এই যে চিটাগাঙ্গের লাল খান মসজিদের এটিএম আজহার, কত বড় বদমাইশ, যার নামে সম্ভবত 20 থেকে 22টি বা 25টি মামলা রয়েছে এবং সে সাজাপ্রাপ্ত আসামি। সেই ব্যক্তিটি বাংলাদেশে এই যে কালেমার পতাকার নামের যে ফাত্রামি শুরু করে দিয়েছে, এই কালেমার পতাকার ফাত্রামি আসলে তারা বাংলাদেশের পতাকার বিরুদ্ধে। আপনি জানেন যে ইতোমধ্যে একটি ভিডিও আমরা পেয়েছি যেখানে বাংলাদেশের পতাকার উপরে
এই তথাকথিত কালেমার পতাকা উড়াচ্ছে, অথচ তাকে পুলিশ গ্রেপ্তার করতেছে না। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের নেতা, তার নামে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে জেলে দিয়েছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। এখনো তিনি জেলে আছেন, জামিনই নাই তার, অথচ তিনি তা করেননি। আর এখানে পতাকা উড়াচ্ছে বাংলাদেশের পতাকার উপরে, কোনো কথাই বলছেন। স্কুলে গিয়ে, প্রতিষ্ঠানে গিয়ে পতাকা উড়াচ্ছে। এছাড়া সারা দেশে এটিএম আজহারুল, লালখান মাদ্রাসা মসজিদের যে খতিব, এই বদমাইশ, এ ছিল হোটেল তাজ হত্যা মামলার, হোটেল তাজ আক্রমণকারীর আসামি। এটা ভারতের রিপোর্ট নয়, এটা আমেরিকার রিপোর্ট। আমেরিকা রিপোর্ট করছে ভারতে যে হোটেল তাজ হামলা হয়েছিল সেখানে হারুন আল ইজাহার জড়িত এর সাথে। আর এর সাথেই দেখবেন বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতার ছবি। এবং অদ্ভুত ব্যাপার, যখন ভারতে পেহেলগাঁও হামলা হলো, সেই হামলার সময় এই আসিফ সার, মানে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন, এই আসিফের সাথে, আসিফ নজরুলের সাথে এটিএম আজহারুল সেদিন বৈঠক করেছিলেন। তার মানে বিশেষ রিপোর্টে এগুলো চলে এসেছে। এবং বাংলাদেশে এই মুহূর্তে তাকে কখন মুক্তি দেওয়া হয়েছে, কখন মুক্তি পেয়েছে? যখন 2024-এর জুলাই সন্ত্রাস ঘটলো, 5ই আগস্টের পরে সে বেরিয়ে এসেছে। আপনি দেখেন এই যে তার ফাত্রামি বর্তমানে কালেমা নিয়ে, সে তো যারা বলেন যে মৌলবাদ অমক ছড়িয়েছে তমক ছড়িয়েছে, যে মৌলবাদ উস্কে দিয়েছে, এক এক সময় কখনো লেখকদের দোষেন, কখনো বাংলাদেশের ব্লগার দোষেন, কখনো বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে দোষেন। এই মুহূর্তে এই যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই যে পতাকা উড়ানো নিয়ে যে ফাত্রামি শুরু করে দিয়েছে, এটা কে উস্কে দিল? তাদের ইস্যু। আমি বারবার বলেছি, আমি 10 বছর আগে আপনাদের বলেছি যে মৌলবাদীদের কোনোদিন ইস্যুর অভাব নেই, তাদের হাতের অভাব নেই, তাদের অজুহাত অনেক। এই যে আপনি ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, অস্ট্রেলিয়া, আমেরিকার পতাকার বিরুদ্ধে আপনি বাংলাদেশের পতাকা উড়াতেন, তাহলে তো বিষয়টা আমরাই ওয়েলকাম জানাতাম, বা সারা বাংলাদেশের মানুষ জানাতো। এবং তা না করে তারা কেউ উড়াচ্ছে কালেমার পতাকা। তারা কি চালায় বাটপাইটা করেছে, শুধু কালোর জায়গায় আইসিসের যে পতাকা, কালোর জায়গায় সাদাটা করেছে, কাজ তো একই। কিন্তু এই যে পতাকার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে এই পতাকা যখন আপনি নামিয়ে দিবেন, তখন বলবে যে আপনি হচ্ছেন ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিক, এবং আপনি নাস্তিক, এবং আপনি ভারতের দালাল, আইএসের দালাল। আপনি তখন হয়ে যাবেন ভারতের দালাল, রয়ের দালাল, আপনি হয়ে যাবেন ইসরায়েলের দালাল, যখনই আপনি এই পতাকাটা সরাতে যাবেন। এই জন্যই তো তারা এটা করেছে। কালেমার পতাকা আপনি কেন করবেন, কি কারণে? কালেমার পতাকার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই। মুসলমান এবং ইসলামের সাথে কালেমার পতাকার সম্পর্ক তো না, কালেমার সম্পর্ক আছে, কিন্তু কালেমার পতাকার সম্পর্ক নাই। এটা একটা টোটালি ফাত্রামি। পরিকল্পিতভাবে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানকে তাদের ভাষায়, তাদের খপ্পরে ফেলানোর জন্য এটা তারা পরিকল্পনা করেছে। আপনি ব্রাজিলের পতাকা ঘৃণা করেন, বাংলাদেশের পতাকা কেন উড়ান না? আপনি কেন সারা দেশে? কারণ এই হারুন আল ইজাহারেরা, এটিএম হারুন আল ইজাহারেরা, এরা হচ্ছে জামাতি প্রোডাক্ট, আফগানিস্তানি প্রোডাক্ট, কাবুলের প্রোডাক্ট। এরা সবসময়ই চায় যে বাংলাদেশের স্বাধীনতার বিকৃতি হোক। এই তাদের যত রাগ দেখবেন বাংলাদেশের পতাকায়, বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশে বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে, বাংলা সংস্কৃতি, শিল্প, সবকিছু, সঙ্গীত, সবকিছুতেই এদের হচ্ছে বিরোধ। নইলে এরা বাংলাদেশের পতাকা কেন উড়ায় না? আপনি বললেন যে কেন আর্জেন্টিনার পতাকা? আরে ভাই, কে কার পতাকা আপনাকে বলে উড়াবে নাকি? এই লিল্লাখোরেরা, লিল্লা খেতে খেতে এদের ঘাড়ের চর্বি এত বেড়ে গেছে, এদের পশ্চাৎ দেশ এত মোটা হয়ে গেছে, এদের পেট এত ফুলে গেছে, এরা এখন ধরাকে সরাজ্ঞান করতেছে। কিন্তু এর ফলাফল তো ভালো হবে না। বাংলাদেশের মানুষ, এরা কোনোদিন দেখবেন না এই দেশের মানুষের অধিকার নিয়ে এই মোল্লারা কথা বলে। সবসময় এদের সকল কাজ থাকবে পতাকাকে আক্রমণ, সবসময় আক্রমণ থাকবে মুক্তিযুদ্ধকে আক্রমণ, সবসময় এদের টার্গেট থাকবে 72 সংবিধান, সবসময় এদের টার্গেট থাকবে মুক্তিযুদ্ধ। কেন বাংলাদেশের পতাকা কেন ওড়ায় নাই? কারণ বাংলাদেশের পতাকা ওড়ালে তাদের হৃদয়ে ব্যথা লাগে। কিন্তু এরা সরাসরি তো পাকিস্তানের পতাকা ওড়ানোর সাহস পায় না এই দেশে, সরাসরি আফগানিস্তানের পতাকা ওড়াইতে সাহস পায় না এই দেশে। তাই তারা বাংলাদেশের তথাকথিত কালেমার পতাকার নামে ফাত্রামি শুরু করেছে। এবং এর ফলাফল যেটা আপনাদের বললাম, এই আজহারুলের কথায় যারা আজকে এই পতাকা ওড়াচ্ছে, তারা কি জানে যেটা একটু আগে বললাম যে সে হোটেল তাজে হামলার আসামি, এবং পেহেলগাঁও হামলার সাথে এটিএম আজহারুল ইসলামরা জড়িত রয়েছে, এবং ভারতের যত সন্ত্রাসী ঘটনা ঘটে এর সাথে এরা জড়িত আছে। এরা দেখবেন সারাদিনই কমরেড হায়দার আকবর খান রানা কি বলেছিলেন যে মৌলবাদীদের, বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের 4টি স্তম্ভ, তার একটি হচ্ছে ভারত বিরোধিতা করা। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধিতা করবে, তারা নারী বিদ্বেষী হবেই, তারা আওয়ামী লীগ বঙ্গবন্ধু বিরোধিতাকারী হবেই, এবং আমরা তাদের সেই চরিত্রটা দেখতে পাচ্ছি। এদের যত প্রেম দেখবেন পাকিস্তান কেন্দ্রিক, এদের যত প্রেম দেখবেন আফগানিস্তান কেন্দ্রিক, এদের যত ফাত্রামি দেখবেন, এই যে কালেমার পতাকার যে একটা বদমাইশি, এরা দেখবেন এরপরে নতুন কোন ফাত্রামি নিয়ে আমাদের সামনে চলে আসবে।
প্রতি মুহূর্তে এরা বিতর্কিত কাজ করবে। কখনো কখনো এরা পলাশবাড়ির মূর্তির দোহাই দিবে, কখনো এরা বলবে এত বড় মূর্তি কেন হবে। আরে ভাই, সনাতনীরা তাদের ধর্ম পালন করবে, তারা 81 ফুট বানাবে, 82 ফুট বানাবে, না 182 ফুট বানাবে, এটা তো তাদের ব্যাপার। এই ব্যাপারে আমাদের নাক গলানোর তো কোনো দরকার নেই। তোমাদের জন্য তো 560টা মডেল মসজিদ শেখ হাসিনা জননীতি দিয়েই গেলেন, দরকার আরো বানাও। কিন্তু আরেকজনের একটা মন্দিরকে কেন তারা, বা মন্দির বা একটা মূর্তি কিনে তারা কেন এত বিরোধ করবে? এই হারুন আলী জাহারেরা প্রতি মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে একটা জঙ্গিবাদীদের ঘাঁটি করার জন্য নিজেরাই চেষ্টা করতেছে। আর এটা কিন্তু সারা পৃথিবী জেনে গেছে। বিশেষ করে সর্বশেষ ইসরায়েলের রাষ্ট্রদূতের ভাষায় প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশে আসলেই হামাস বা গামাসের ঘাঁটি রয়েছে, সন্ত্রাসীদের ঘাঁটি রয়েছে। শুধু হামাসের না, আমার ধারণা যে পাকিস্তানের যত জঙ্গি সংগঠন রয়েছে তাদের সকল ঘাঁটি এখানে বাংলাদেশে রয়েছে। তার প্রমাণ যে বাংলাদেশে এই ভারতের পাকিস্তানের যে সবচেয়ে বড় জঙ্গি ছিল তার তার যে সহকারী রাইট হ্যান্ড বাংলাদেশে এসে কিছুদিন আগে ওয়াজ মাহফিল করে গেল। তো আমাদের সতর্ক থাকতে হবে, এই বাংলাদেশের জঙ্গিবাদদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদীদের যে মুখোশ সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি যারা বাংলাদেশকে এই মুহূর্তে, তারেক রহমান যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এটাও আমাদের তুলে ধরতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তুরাগ নদীর পারে এইভাবে এই যে 7 জন ছেলে নিখোঁজ হয়ে গেল, 3 জনের লাশ পেলাম, এটা নিয়ে কেউ টু শব্দ করতেছেন না। এর প্রতিক্রিয়া কিন্তু ভালো হবে না। বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল থাকবে। আর যদি বাংলাদেশের সবসময় রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল থাকে তাহলে এই দেশে কোনোদিনই বিনিয়োগ হবে না, সেটা যে সরকারই থাকুক। এই সরকার আমরাতে কোনো বিনিয়োগ হবেই না। কারণ যখনই হামাস বললো যে, ইসরায়েলের রাষ্ট্রদূত বললো এই দেশে হামাসের ঘাঁটি রয়েছে, ঠিক তারপরেই দেখলাম আমরা এই দেশে কালেমার পতাকার নামে ফাতরামি শুরু করে দিল। মানে ইসরায়েলের রাষ্ট্রদূত যে দাবি করেছেন এটা বাংলাদেশে এরাই প্রমাণ করে দিল যে তার ঘটনা সত্য। তো দর্শক, আপনারা দেখতেছেন যে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মানুষদের উপরে নির্যাতন নিপীড়ন চলতেছে, আর কিভাবে বাংলাদেশের জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে বর্তমান সরকার। তার না দিয়েও তার উপায় নাই, কারণ এদের হাত ধরেই তারেক রহমান ক্ষমতা এসেছে। তবে এই যে জুডিশিয়াল কিলিং সরকারের, তারেক রহমান সরকারের যে জুডিশিয়াল কিলিং, এবং পাশাপাশি সাধারণভাবে আদালতের বাইরে মানুষকে নির্মম ভাবে মব এবং সন্ত্রাসের মাধ্যমে হত্যা নির্যাতন করা হচ্ছে, এর শেষ কোথায় আমরা তা জানি না। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের এই যে এই মুহূর্তে বাংলাদেশের যত মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক যত মানবাধিকার সংস্থা এখন সব নীরব রয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ এটা দেখতেছে, বাংলাদেশের জনগণ এগুলো বেশি দিন বরদাস্ত করবে না। এই যে 3টা তরুণের লাশ তুরাগ নদীতে ভেসে আসলো, আরো 4 জন নিখোঁজ থাকলো, এবং এটা তো শুধু একটা এক্সাম্পল না, কত অসংখ্য মানুষ মরেছে। তারেক রহমানের সরকারের প্রথম 100 দিনে 605 জন খুন হয়েছে শুধু সরকারি হিসাবে এবং বিভিন্ন আপনার প্রতিষ্ঠানের হিসাবে। তাহলে আরো কত খুন হয়েছে? কোনো কিছুর বিচার কি এদের কাছ থেকে আশা করা যায়? এরা তো খুনটা করছে ইচ্ছে করে আওয়ামী লীগকে দমন করার জন্য। অথচ আওয়ামী লীগ কিন্তু প্রতিটা খুনের যা কিছু ঘটেছে তাদের সময়ে সবকিছুর কিন্তু বিচার করেছে। আপনারা লক্ষ্য করবেন যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, 21শে আগস্টের গ্রেনেড হামলা, এবং 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং আওয়ামী লীগের কর্মীদের উপর নির্যাতন, এগুলো হলো বাংলাদেশের সবচেয়ে বড় বড় আপনার মানুষ নির্যাতন, জনগণ নির্যাতন, হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন। এছাড়া 2024-এর আগে যা কিছু আওয়ামী লীগ করেছে তার সবগুলা তুলনা করলেও আমি জিনিসটা বারবার বলি, আওয়ামী লীগ যত মানবাধিকার লঙ্ঘন করেছে সবগুলো যদি এক পাল্লাতে মাপেন, আর যদি আপনি শুধু 1975 সালের 15ই আগস্টের মানবাধিকার লঙ্ঘন এবং 2004 সালের 21শে আগস্টের মানবাধিকার লঙ্ঘন এক পাল্লায় দেন, ওইটার মানবাধিকার লঙ্ঘন অনেক ভারী হবে আওয়ামী লীগের আপনার টোটাল শাসনকালের, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা সব শাসনকাল যদি আমরা ধরে নিই। বন্ধুরা, তুরাগ নদীতে আরিফুল, সুমন, বিপ্লবের লাশ আমাদের শোকে মুহ্যমান করেছে। আমরা লক্ষ্য করেছি 2024-এ বাংলাদেশে চরমপন্থা উত্থানের পর প্রথমে জঙ্গিদের দ্বারা, পরবর্তীতে ইউনূসের ডাকাততন্ত্র দ্বারা এবং তারপরে তারেক রহমানের সরকার দ্বারা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদের উপর গণহত্যা চলছে, নিধনযজ্ঞ চলছে। কিন্তু মানবাধিকার সংগঠন বলুন কিংবা বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী বলুন, মিডিয়া বলুন, কেউ কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলছে না, এমনকি খবরও প্রচার করছে না। আমি এই আলোচনায় আওয়ামী লীগের কি করণীয়, কি করা উচিত ছিল সেগুলো নিয়ে একটু কথা বলবো শেষের দিকে। সবার আগে এই অবস্থাটা আমরা দেখার চেষ্টা করি। এর আগে আমরা দেখেছিলাম যে গোপালগঞ্জে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগের কর্মীদের উপর। তারপরে গত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন
তারপরে সেনাবাহিনী, এরা সবাই মিলে বাংলাদেশে পুলিশ সেনাবাহিনী সব লেলিয়ে দিয়েছে। তারপরেও আওয়ামী লীগের সাহসী কর্মীরা কিছু মিছিল করেছে এবং সেই মিছিল থেকে 7 জনকে অপহরণ করেছে, যার মধ্যে 3 জন ছিল যাদের লাশ তুরাগ নদীতে পাওয়া গেছে। তুরাগ নদীতে কিন্তু এই 3 জনেরই লাশ না, অসংখ্য লাশ আমরা দেখেছি ভেসে এসেছে 2024-এ জঙ্গি উত্থানের পর। একের পর এক গণহত্যা চালাচ্ছে, নীরবে নিধন চালাচ্ছে, কিন্তু কোনো তরফে কোনো ধরনের আপনার খবর নাই। অন্তত খবরটা তো প্রকাশ হওয়ার কথা ছিল, সেইটাও নাই। এটার একটা দিক আছে যে সেটা হলো এই ধরনের অত্যাচার নির্যাতন যারা করে তারা ভীরু কাপুরুষ এবং তারা আওয়ামী লীগকে ভয় পায়। তারা ভাবে যে এইভাবে নিধনযজ্ঞ চালিয়ে আওয়ামী লীগকে তারা থামিয়ে রাখতে পারবে। সেটা যদি পারত তাহলে কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর যেই ব্যাপক নিধনযজ্ঞ চলেছে তখনই কিন্তু আওয়ামী লীগ থেমে যেত। তারা ভয় পায় আওয়ামী লীগকে, ভয় পেয়ে পুলিশ সেনাবাহিনী এরা যেহেতু এখন সরকারের পক্ষে আছে, জঙ্গিদের পক্ষে আছে, ইউনূসের পক্ষে ছিল, এদের সহায়তায় আওয়ামী লীগের উপর এই গণহত্যাগুলো চালানো হচ্ছে। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো ইউনূস সরকারের আমলে যা কিছু পুলিশে নিয়োগ হয়েছে, সেনাবাহিনীতে নিয়োগ হয়েছে, এরা মোটা দাগে সবই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চরমপন্থী মৌলবাদী শক্তির থেকে এসেছে। এই জিনিসগুলো ভবিষ্যতে আমাদের দেখতে হবে। কিন্তু বর্তমানে যে নিধনযজ্ঞ চালাচ্ছে এইটা আমাদের অনেক কিছু কিন্তু স্মরণ করিয়ে দেয়। আমাদের যে সবচেয়ে বেশি যেটা স্মরণ করিয়ে দেয় যে আওয়ামী লীগ সরকার, আমরা যেগুলো বারবার বলতাম সেই কাজগুলো কিন্তু কখনো করেনি। তারা শক্তিশালী কোনো মিডিয়া সৃষ্টি করেনি। তাদের পক্ষে সাংবাদিক ছিল, কিন্তু সাংবাদিকরা এতটাই দলীয় কথাবার্তায় জড়িয়ে গিয়েছিল যে সরকার পতনের পর এদের বেশিরভাগ কিন্তু আর ফিল্ডে থাকতে পারেনি। আমি অনেক আওয়ামী লীগ নেতাকে বলেছিলাম যে আপনারা কেন, আপনাদের পক্ষে সম্ভব হয় না একটা প্রথম আলোর মতো বা ডেইলি স্টারের মতো মিডিয়া সৃষ্টি করার। তারা কখনো এই কথাগুলিকে কিন্তু তারা কখনো গুরুত্ব দেননি। অথচ দেখুন, প্রথম আলো, ডেইলি স্টারের মতো মিডিয়া, এদের বিক্রি পত্রিকা আছে কি নাই আমি জানি না, কিন্তু এরা কিন্তু বাংলাদেশের জনমত গঠন করে এবং এরা যা প্রকাশ করে তাই প্রকাশিত হয়, এরা যা গোপন করে তা গোপন থাকে। যেরকম এখন আমাদের আওয়ামী লীগের কর্মীদের উপর যে ধরনের হত্যাযজ্ঞ চলছে সেটা যেমন গোপন রয়ে যাচ্ছে বিশ্বের চোখের আড়ালে। আর একটা জিনিস দেখবেন, আওয়ামী লীগ কিন্তু কোনো মানবাধিকার সংগঠন গঠন করেনি। এটা কিছুদিন আগে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনও বলেছেন। এখন একটা দল বাংলাদেশের আপনার মূলধারা, তাদের যদি কোনো ধরনের তাদের পৃষ্ঠপোষকতায় এমন কোনো সংগঠন যদি গড়ে না উঠে, কোনো মিডিয়া যদি গড়ে না উঠে, বা যেগুলো গড়ে উঠে তারা যদি সরাসরি সংগঠনের মতো আচরণ করে, তাহলে তো তারা বাংলাদেশের এই বৈরী পরিবেশে টিকতে পারে না। সেই দিকে আওয়ামী লীগের যে দুর্বলতা, সেটা এই মুহূর্তে আসলে ব্যাপকভাবে আলোচনা করার কিছু নেই। ভবিষ্যতে নিশ্চিতভাবে এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। কিন্তু এখনো আমরা যেটা দেখছি সেটা হলো যে আওয়ামী লীগ এখনো কিন্তু প্রচারণায় এত বেশি প্রচার হচ্ছে, কিন্তু সত্যিকারের কথাগুলো কিন্তু জায়গা মতো পৌঁছচ্ছে না, বিদেশে পৌঁছচ্ছে না। এবং বাংলাদেশের মানুষের কাছে এখনো চরমপন্থী 24-এর জঙ্গি কোয়ালিশনের যে প্রচারণা, তার তুলনায় কিন্তু আওয়ামী লীগের প্রচারণা ক্ষীণ। এবং এই ব্যাপারে তাদের কোনো ধরনের দলীয় অবস্থান থেকে কোনো ধরনের স্ট্র্যাটেজিক কিছু আমরা কিন্তু দেখতে পারি না। আমরা যারা কথা বলি তারা বিচ্ছিন্নভাবে, এবং আওয়ামী লীগের কিছু লোকজন আবার তারা নিজেদের মধ্যে কলহরত, সেগুলো কিন্তু কোনো তরফ থেকে সুরাহা করা হয়নি। কলহ করে অন্তর্কলহের মাধ্যমে ওদের কিন্তু এখন খুব একটা আর ওদের কথাও মানুষ শুনে না, বিশ্বাস করে না। আমার মনে হয় আওয়ামী লীগের এই জায়গাটার উপর এখনো গুরুত্ব সহকারে যদি তারা এগুলো বিবেচনা না করেন, হ্যাঁ এখন অবশ্যই ক্ষমতা সীমিত, এখন সামর্থ্য সীমিত, অনেকে টাকা পয়সা যারা অর্জন করেছেন তারা দলীয় ফান্ডে টাকা দিতে চাইবেন না, এগুলো সবই সত্য কথা। কিন্তু কেউ কেউ তো আছেন যে এগুলোর পক্ষে কাজ করতে এখনো রাজি আছেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। কিন্তু সেই হাতগুলো, সেই সহায়তাগুলো কার্যকরভাবে ব্যবহারের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং সবকিছু যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্ভর করছে, এখন উনি এককভাবে আর কত করবেন, সেই জন্য আমরা কিন্তু এই সমালোচনাটা বৃদ্ধি করছি না। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগের মূল প্রাণ হলো এই তৃণমূলের কর্মীরা, যারা আজকে তুরাগে নিহত হচ্ছে, যারা মিছিল করছে, যাদের গড় বাড়ি থেকে বের করে দিচ্ছে প্রথমে আপনার জঙ্গিরা, তারপর ইউনূস বাহিনী, তারপর এখন তারেক বাহিনী। এরা কিন্তু আওয়ামী লীগের বেশিরভাগই কিন্তু কোনো ধরনের সুবিধাপ্রাপ্ত মানুষ নয়।
এই মানুষগুলোর পাশে আপনার সামগ্রিকভাবে দাঁড়ানো আমাদের অত্যন্ত কর্তব্য হয়ে গেছে। এবং আওয়ামী লীগের যেসব কর্মী ফেসবুকে পোস্ট দেন তাদেরকেও বলবো যে পোস্ট এই মানুষগুলার মর্যাদাহানি করে দিবেন না। অনেকে লিখেন যে এরা আওয়ামী লীগ মানুষ নয়, আওয়ামী লীগ, এগুলো লিখবেন না। আওয়ামী লীগ বাংলাদেশের মালিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সৃষ্টি করেছে, শেখ হাসিনা বাংলাদেশ গঠন করেছে, এবং তার কর্মীরা হলো বাংলাদেশের মূল মালিক। তারা মানুষ, তারাই সব। সময় মতো যখন এই অপশক্তি পরাজিত হবে তখন কিন্তু তাদের আমরা কঠোরভাবে কিন্তু এবার জবাব দিব। এবং আমি আওয়ামী লীগের মধ্যে এই দৃঢ়তা দেখতে পাচ্ছি সবার মধ্যে, যে এইবার একটা জবাব কিন্তু দিতে হবে, এবং সেই জবাব দেওয়ার দিনটা আর বেশি দূরে নয়। কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমাদের পক্ষে এখন যে কাজগুলো করা দরকার, আমাদের কোনো সেই ধরনের দক্ষ মানবাধিকার সংগঠন নাই, আমাদের মিডিয়া নাই, আমাদের কিছু নাই, কিন্তু এই মৃত্যুগুলো যা হয়ে যাচ্ছে, যে ধরনের অত্যাচার ধ্বংসযজ্ঞ হচ্ছে, সবগুলো আপনারা ডকুমেন্ট করে রাখুন। আমরা কিন্তু তুলনা করব। তুলনাটা কিরকম দেখুন, আওয়ামী লীগ সরকারের সময় নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছিল। সেই 7 মার্ডারের পর কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা বিচার করেছে। সেইখানে আপনি চিন্তা করেন, আমাদের আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো মানুষের মেয়ের জামাই কিন্তু আপনার সরকার গ্রেপ্তার করেছে, বিচার করেছে। এবং 7 মার্ডার তো ডেলি হয়নি বাংলাদেশে, তাই না? তারপরে আরেকটা মার্ডার ছিল বিশ্বজিতের মার্ডার তো ডেলি হয়নি। এই বিশ্বজিতের মার্ডারে কিন্তু আওয়ামী লীগ জড়িতদের বিচার করেছে, শাস্তির আওতায় এনেছে। এবং আমি মনে করি যে এই বিচারগুলো আওয়ামী লীগ শুধু এক্সাম্পলারি করে নাই, তারা এটাকে এত বৃহৎ পরিসরে করেছিল যে অনেক লোকজনকে কিন্তু ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে আবরার মার্ডারের ক্ষেত্রে, আবরার মার্ডার তো এখন পরিষ্কার হয়ে গেছে যে আবরার নিজে একটা জঙ্গি ছিল, অন্য জঙ্গিরা তাকে মেরেছে এই কেসটাকে কিন্তু বড় করার জন্য। পরবর্তীতে এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু আবরার হত্যাকাণ্ডের বিচার করেছে। এরকম যত ধরনের হত্যাকাণ্ড ঘটেছে আওয়ামী লীগ সরকারের সময়, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিচার কিন্তু আওয়ামী লীগ করেছে। সেই তুলনায় কি আমরা দেখতে পাই যে আমরা কি আশা করতে পারি বর্তমান পরিস্থিতিতে এই যে 3টা তরুণের লাশ তুরাগ নদীতে ভেসে আসলো, আরো 4 জন নিখোঁজ থাকলো, এবং এটা তো শুধু একটা এক্সাম্পল না, কত অসংখ্য মানুষ মরেছে। তারেক রহমানের সরকারের প্রথম 100 দিনে 605 জন খুন হয়েছে শুধু সরকারি হিসাবে এবং বিভিন্ন আপনার প্রতিষ্ঠানের হিসাবে। তাহলে আরো কত খুন হয়েছে? কোনো কিছুর বিচার কি এদের কাছ থেকে আশা করা যায়? এরা তো খুনটা করছে ইচ্ছে করে আওয়ামী লীগকে দমন করার জন্য। অথচ আওয়ামী লীগ কিন্তু প্রতিটা খুনের যা কিছু ঘটেছে তাদের সময়ে সবকিছুর কিন্তু বিচার করেছে। আপনারা লক্ষ্য করবেন যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, 21শে আগস্টের গ্রেনেড হামলা, এবং 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং আওয়ামী লীগের কর্মীদের উপর নির্যাতন, এগুলো হলো বাংলাদেশের সবচেয়ে বড় বড় আপনার মানুষ নির্যাতন, জনগণ নির্যাতন, হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন। এছাড়া 2024-এর আগে যা কিছু আওয়ামী লীগ করেছে তার সবগুলা তুলনা করলেও, আমি জিনিসটা বারবার বলি, আওয়ামী লীগ যত মানবাধিকার লঙ্ঘন করেছে সবগুলো যদি এক পাল্লাতে মাপেন, আর যদি আপনি শুধু 1975 সালের 15ই আগস্টের মানবাধিকার লঙ্ঘন এবং 2004 সালের 21শে আগস্টের মানবাধিকার লঙ্ঘন এক পাল্লায় দেন, ওইটার মানবাধিকার লঙ্ঘন অনেক ভারী হবে আওয়ামী লীগের আপনার টোটাল শাসনকালের, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা সব শাসনকাল যদি আমরা ধরে নেই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরভাবে জিনিসগুলা আগেও প্রচার করতে পারেনি, আর এখন তো নানান ধরনের সীমাবদ্ধতা সম্পর্কেও কিছু কিছু প্রচার হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো সঠিকভাবে সারা বিশ্বে আমরা তুলে ধরতে পারছি না। কিন্তু আমি বলবো যে প্লিজ আপনারা যারা এগুলোর দায়িত্বে আছেন, ডকুমেন্টেশনটা অন্তত ঠিক করে রাখুন। ভবিষ্যতে যখন আওয়ামী লীগের লোকজন প্রতিক্রিয়া দেখাবে, আমরা যখন এদের বিচার করব, আমরা অবশ্যই বিচার করবো, আমরা এদের মতো কাপুরুষের মতো রাস্তায় মানুষ মারবো না, তখন যেন এই সারা বিশ্বের আনাচে কানাচে থেকে হিউম্যান রাইটস ওয়াচ, এই ওয়াচ সেই ওয়াচ এসে কান্নাকাটি না করতে পারে। আমরা যেন ওদেরকে দেখিয়ে দিতে পারি যে তোমরা আওয়ামী লীগ যখন নির্যাতিত হয় তখন তোমরা কোথায় লুকিয়ে থাকো, কার পয়সা খেয়ে তোমরা লুকিয়ে থাকো, সেই জিনিসগুলো যেন আমরা দেখিয়ে দিতে পারি। এই জন্য ডকুমেন্টেশনটা ভালো হওয়া দরকার, এবং ভবিষ্যতে বাংলাদেশে আমাদের যেন শক্ত মানবাধিকার সংগঠন থাকে, আমাদের যেন শক্ত মিডিয়া থাকে, সেই দিকটা আমাদের যথেষ্ট কাজ করতে হবে। এই জিনিসগুলো এখনই প্রস্তুতি নেওয়া দরকার, কারণ যেইভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন হচ্ছে, এটার একটা অর্থ হলো যে আওয়ামী লীগ কিন্তু তত দ্রুত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে। তুরাগ নদে আওয়ামী লীগ ছাত্রলীগের কয়েকজনের মরদেহ পাওয়া গেছে, এমন তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়েছে 22শে জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল থেকে 7 জন নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আরো 4 জন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় বিএনপি এসব হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে 27শে জুন সন্ধ্যায় দেশের গণমাধ্যমগুলোতে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে এমন প্রচারকে ভিত্তিহীন বলে দাবি করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মী মরদেহ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন। তবে পুলিশ বিষয়টিকে ভিত্তিহীন বললেও ঘটনাটি একেবারেই ভিত্তিহীন নয় এমন তথ্য উঠে এসেছে দ্য ডিসেন্ট এবং টাইমস অব বাংলাদেশের প্রতিবেদনে। পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীর মৃত্যুর ঘটনাকে পুরোপুরি উড়িয়ে দিলেও গোয়েন্দা প্রতিবেদনে ঘটনার দিন আওয়ামী লীগের মিছিল, পালাতে গিয়ে তুরাগ নদে পড়ে যাওয়া, পরে লাশ উদ্ধার হওয়া সবই উঠে এসেছে। উল্টো দেখা যাচ্ছে পুলিশ যাকে পিকনিকের ঘটনায় গিয়ে মৃত্যু বলে প্রচার করেছে সেটি আসলে পুরোটাই বানোয়াট গল্প এবং নিহতদের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত আরেকটি খবরেও এদের রাজনৈতিক পরিচয় উঠে এসেছে। আবার এই ঘটনার খবর এমন এক সময় ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যখন চলতি সপ্তাহে পর পর 2 দিনে ফরিদপুর ও চট্টগ্রামে পুলিশ হেফাজতে 2 তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই 2 তরুণী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রশ্ন উঠেছে, এই ঘটনাগুলো কি বরাবরের মতোই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে কিছুদিন পর হাওয়ায় মিলিয়ে যাবে? বাংলাদেশে বিনা বিচারে রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার এই সংস্কৃতি কি চলতেই থাকবে? টাইমস অব বাংলাদেশের খবরের শিরোনাম হলো তুরাগে কিশোরের মৃত্যু, পুলিশ বলছে দুর্ঘটনা, ফেসবুকে ছড়াচ্ছে আওয়ামী লীগের সমাবেশের জেরে টার্গেট। অন্যদিকে দ্য ডিসেন্টের প্রতিবেদনটির শিরোনাম হলো পুলিশ থেকে ট্রলার নিয়ে পালাচ্ছিলেন মিছিল করতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ নিয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে। এর বাইরে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে এই ঘটনা নিয়ে তেমন কোনো রিপোর্ট আমাদের চোখে পড়েনি। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়েছে গত 22শে জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল হয়। ওই মিছিল থেকে 7 জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে আরো 4 জন এখনো নিখোঁজ রয়েছে। দলটির অভিযোগ এসব হত্যাকাণ্ড বিএনপি পরিকল্পিতভাবে করছে। কারাগারের হত্যাগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে তাদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যায়। শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বাংলাদেশ টাইমসের প্রতিবেদনের শুরুতে লেখা হয়েছে, সাভারের তুরাগ নদ থেকে 2 কিশোর সুমন ও আরিফুলের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে। রিপোর্টে বলা হয়েছে পুলিশ প্রাথমিকভাবে একে অসাবধানতাবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা হিসেবে বর্ণনা করলেও ফেসবুকে ভাইরাল হওয়া বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে রাজনৈতিক সহিংসতার জেরে তাদেরকে হত্যা করা হয়েছে। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালনের শপথমূলক বিভিন্ন ভিডিও 21শে জুন থেকে অনলাইনে ছড়ানো শুরু হলে দেশের অন্যান্য জায়গার মতো আশুলিয়া ও তুরাগ থানা পুলিশও টহল শুরু করে। 22শে জুন এমন টহলরত অবস্থায় পুলিশ দেখতে পায় আশুলিয়ার বাস স্ট্যান্ড এলাকার নতুন গরুরহাটের পাশের ট্রলার ঘাটে একটি ট্রলার থেকে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী নেমে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। তখন পুলিশের একটি টিম তাদের ধরতে উদ্যত হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দৌড়ে আবার ট্রলারে ওঠার চেষ্টা করেন। পুলিশ দেখে ট্রলার নিয়ে পালাচ্ছিলেন মিছিল করতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন অনেকে দৌড়ে ট্রলারে উঠতে সক্ষম হন এবং নৌযানটি চালু করে ঘাট থেকে বের হয়ে যায়। তবে কেউ কেউ লাফিয়ে ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে যান। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হইচই পড়ে যাওয়ার পর 27শে জুন বিকেলে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিটিতে ঢাকার তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক 7 জনের লাশ ভাসার যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। অথচ 27শে জুন দুপুরে পুলিশের বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর ছাপা হয়েছে তুরাগ নদে বন্ধুদের সঙ্গে
পিকনিকে গিয়ে ট্রলার থেকে তুরাগ নদে পড়ে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দৈনিক যুগান্তরে ছাপা হওয়া প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, 26শে জুন রাতে সাভারের আশুলিয়া বাজার এলাকার তুরাগ নদ থেকে কিশোর সুমনের মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। টাইমস অব বাংলাদেশে প্রকাশিত খবরে বলা হয়েছে, পুলিশের ভাষ্যমতে ওই কিশোর বন্ধুদের সঙ্গে একটি পিকনিকের সময় ট্রলার থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তবে অনলাইনে এই মৃত্যু নিয়ে তীব্র গুঞ্জন ও জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। দ্য ডিসেন্টার প্রতিবেদনটিতে সুমনের মৃত্যুর ব্যাপারে পুলিশের ভাষ্য তুলে ধরে বলা হয়েছে, সুমন বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ট্রলারে করে তুরাগ নদে গিয়েছিলেন। সে সময় ট্রলার থেকে নদীতে নামার সময় পড়ে গিয়ে তলিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে 999-এ ফোন করেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দর্শক, টাইমস অব বাংলাদেশ এবং দ্য ডিসেন্টের প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে পুলিশের পক্ষ থেকে পিকনিকে যাওয়া দাবি করা কিশোর সুমন আর আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিলে যাওয়া দাবি করা সুমন একই জন। দুটো প্রতিবেদনে বলা হয়েছে, সুমনের মরদেহ যখন উদ্ধার হয় তখন তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়। হ্যান্ডসেটটি সচল না থাকলেও সেটির সিম কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। সুমনের বাড়ি তুরাগ থানার রানাভোলা গ্রামে। এই ঘটনায় তার বাবা আব্দুল হাই একটি অপমৃত্যু মামলা করেছেন। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ অনলাইন ক্যাম্পেইনে সুমনকে তাদের কর্মী বলে দাবি করেছে এবং দ্য ডিসেন্ট সুমনের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখেছে তিনি নিয়মিত আওয়ামী লীগের পক্ষে অনলাইনে লেখালেখি করতেন। তার প্রোফাইলে নিজের পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা গেছে তিনি সম্প্রতি আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নিয়েছেন। এসব মিছিলে অংশ নেওয়া তার একাধিক সহযোগীকে ট্রলারে দাঁড়িয়ে শপথ নেওয়ার ভিডিওতেও দেখা গেছে। এই শপথের ভিডিওতে, যেটি 21শে জুন দিনে বা 22শে জুন দুপুরে আগে ধারণ করা, সুমনকে হাত তুলে শপথে অংশ নিতে দেখা গেছে। সুমন তার প্রোফাইলে 19শে জুন একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় নদীর ঘাটে একটি ট্রলার ভেড়ানো এবং ট্রলারের উপর এবং ঘাটে 15 থেকে 20 জন তরুণ হাঁটাহাঁটি করছেন। ট্রলারের ছাদে তখন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তুরাগ থানা শ্রমিক লীগ সভাপতি মামুন সরকারকে, যিনি 22 জুনের ঘটনার পর নিখোঁজ আছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে আব্দুল হাই টাইমস অব বাংলাদেশকে বলেছেন, তার ছেলে সুমন ছাত্রলীগের রাজনীতিতে বেশ সক্রিয় এবং 22শে জুন থেকে সে নিখোঁজ ছিল। আরিফুলের চাচা আসাদুল ইসলামও নিষেধ করেছেন আরিফুল নিয়মিত ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিত। অন্যদিকে ফেসবুকে শেয়ার করা শত শত পোস্টে দাবি করা হচ্ছে, সুমন তুরাগ থানার অধীনে 53 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ছাত্রলীগের একজন সদস্য ছিল। ওইসব পোস্টের দাবি অনুযায়ী গত 22শে জুন আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নেওয়ার কারণে সুমন ও আরো কয়েকজনকে ধাওয়া করা হয় এবং নদীতে ফেলে দেওয়া হয়। তার মানে দেখা যাচ্ছে যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা দুজনে ছাত্রলীগের সাথে জড়িত। আবার পুলিশের পক্ষ থেকে পিকনিকের ঘটনাগুলো দাবি করা হয়েছে, সেটির কোনো সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্য ডিসেন্ট একটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, ওই প্রতিবেদনে সুমন ও আরিফ নামে দুইজন আওয়ামী লীগ কর্মীর ওই দিন পানিতে ডুবে মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে লেখা হয়েছে, গত 22শে জুন আনুমানিক 2:30 থেকে 3টার মধ্যে তুরাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে আওয়ামী লীগের 25 থেকে 30 জন নেতাকর্মী নৌকাযোগে আশুলিয়া রুস্তমপুর ঘাট হতে আশুলিয়া বাজার ঘাটে মিছিল করার উদ্দেশ্যে আসেন। এই কার্যক্রমে তুরাগের নলভোগ এলাকার আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন মেম্বার এবং রানাভোলা এলাকার মামুন সহযোগিতা করেছেন। ওই নেতাকর্মীরা রুস্তমপুর ঘাট থেকে একটি নৌকায় করে আশুলিয়া বাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। তারা ঘাটে পৌঁছে নৌকা থেকে নামার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে। এই সময় তারা দ্রুত পুনরায় নৌকায় উঠে পালানোর চেষ্টা করে, তবে তাড়াহুড়োর কারণে নৌকার নোঙর তুলতে ব্যর্থ হয়। পুলিশ নৌকার নোঙর ধরে ফেললে নৌকায় থাকা নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। এই ঘটনায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোট 7 জনকে আটক করে। অন্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকায় 2 জন পানিতে তলিয়ে যায়, যা তাৎক্ষণিকভাবে কেউই জানতে পারেনি। পরদিন মানে 23শে জুন তাদের মরদেহ উদ্ধার করা হয়। পানিতে তলিয়ে থাকার কারণে মরদেহগুলো বিকৃত হয়ে যায়। এখন প্রশ্ন হলো, পুলিশ কেন 27শে জুন এমন কিছুই ঘটেনি বলে বিবৃতি দিয়ে দাবি করছে, আবার সেই বিবৃতিতে পুলিশকে
হুমকিও দিতে দেখা যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, তুরাগের এই ঘটনা সামাজিক মাধ্যমে এমন এক সময় ভাইরাল হয়েছে যখন গত এক সপ্তাহে পরপর 2 দিনে পুলিশ ও কারা হেফাজতে 2টি মৃত্যুর ঘটনা ঘটেছে, আর নিহত দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রথম ঘটনাটি ঘটে ফরিদপুরে। ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ছিলেন মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। তিনি মধুখালী পৌরসভার গোন্দারডিয়া এলাকার মির্জা ইস্কান্দারের ছেলে। গত 22শে জুন জেলা গোয়েন্দা পুলিশের একটি দল প্রান্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় প্রান্ত ছিলেন সম্পূর্ণ সুস্থ। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরে নিয়ে ডিবি হেফাজতে রাখা হয়, কিন্তু পরদিন মানে 21শে জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর পান স্বজনরা। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার জানাজার আগে এলাকাবাসী বিক্ষোভ করেন। এ সময় ঢাকা খুলনা মহাসড়ক প্রায় 40 মিনিট অবরোধ করা হয়। এতে মহাসড়কের 2 পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে স্বজনদের অনুরোধে অবরোধ তুলে দেওয়া হয়। প্রান্তকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটি 2 মিনিট 39 সেকেন্ডের। ভাইরাল হওয়া ভিডিওটিতে ডিবির সদস্যরা প্রান্তকে মারধর করতে দেখা যায়। অবস্থা বেগতিক দেখে 23শে জুন এই ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়। প্রান্তর ঘটনায় যেদিন ওসিকে প্রত্যাহার করে সেদিনই চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ দুপুর 1টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা নুরুল আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছিলেন। পরে তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জুলাই আন্দোলনের সময় হামলা, মারধর, হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের এক মামলায় গ্রেফতার দেখিয়ে পরে নুরুলকে আদালতে পাঠায় পুলিশ। তবে ওই মামলার এজাহারে তার নাম ছিল না। এ কারণে অজ্ঞাত পরিচয় আসামিদের মধ্যে তদন্তে প্রাপ্ত দেখিয়ে গ্রেফতার দেখানো হয় নুরুলকে। 23শে জুন মঙ্গলবার সন্ধ্যা 6টা 22 মিনিটে তাকে কারাগারে নেওয়া হয়। রাখা হয় 4 নম্বর সূর্য সেন ওয়ার্ডে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম দৈনিক সমকালকে বলেছেন, গ্রেপ্তারের সময় নুরুলকে সুস্থ দেখা যায়। এ সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও তাদের কাছে আছে। হাস্যোজ্জ্বল ভাবে তিনি নিজেও আদালতে ছবি তোলেন। এ ধরনের ছবি তার পরিবারের সদস্যরাও সামাজিক মাধ্যমে দিয়েছেন। কিন্তু সুস্থ নুরুল কারাগারে যাওয়ার 12 ঘন্টার মধ্যে মারা যান। কারা কর্তৃপক্ষ নুরুল অসুস্থ হয়ে পড়েছে দাবি করলেও তাদের দাবির পক্ষে কোনো যুক্তিসঙ্গত প্রমাণ হাজির করতে পারেনি। নুরুল আলমের বড় বোন বকুল আক্তার অভিযোগ করেছেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রশ্ন উঠেছে, বিগত ইউনূস সরকারের আমল থেকে অভিযোগ করা হয় আওয়ামী লীগ আমলে পুলিশি নির্যাতন ও হেফাজতে মৃত্যু হতো এবং এগুলোর কোনো শাস্তি হতো না। অথচ আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও অন্যান্য মানবাধিকার সংগঠনের প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে ইউনূসের আমলে 2025 সালে বাংলাদেশে প্রায় 92টি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। 2026 সালের প্রথম 4 মাসে আরো 80টির বেশি হেফাজতে মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সময়কাল অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের 2.5 মাস অন্তর্ভুক্ত। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এভাবে বিনা বিচারে হত্যাকাণ্ড আর হত্যাকাণ্ড হওয়ার পর পুলিশের অস্বীকার, হেফাজতে মৃত্যুর পর লোক দেখানোর শাস্তি হিসেবে প্রত্যাহারের নাটক কি চলতেই থাকবে? এখন এ পর্যন্ত সবাই ভালো। যেহেতু আমরা এই কনভেনশন সাইন করেছি, প্রোটোকলটা সাইন করেছি, আমাদের বিরুদ্ধে কিন্তু হিউম্যান রাইটস কাউন্সিলে কিন্তু অভিযোগ উঠতে পারে। তখন কিন্তু সরকারকে এর জবাব দিতে হবে। এবং আপনি যেটা বললেন যে এই ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এটার কিন্তু অনেক ধরনের কিন্তু ইমপ্লিকেশনস আছে, অনেকভাবে, যে আমাদের উপরে অনেক ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে, যদিও সময় সাপেক্ষ ব্যাপার। পশ্চিমা দেশগুলো একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু করে না। ব্যক্তি কখনো তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যখন তারা দেখবে যে তাদের স্বার্থ উনি আর রক্ষা করতে পারছেন না কিংবা যেই রক্ষা করতে পারছেন না, তারা তাদের পিছন থেকে হাত গুটিয়ে নেবে। যে হেফাজতে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক এবং এটা আমি মনে করি যে একটি সভ্য জাতি হিসেবে আমাদের জন্য কোনো ভালো কোনো খবর নয়। সেটা হচ্ছে, আপনি জাতিসংঘের স্থায়ী মিশনেও কাজ করেছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে এবং আরো বিভিন্ন জায়গায় আপনি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন। আপনার কাছে আমার প্রথমেই
যে বিষয়টি জানতে চাওয়া, সাম্প্রতিক সময়ে হেফাজতে মৃত্যু আমাদের সামনে এই ঘটনাগুলো আসছে। একজন হচ্ছে ছাত্রলীগের কর্মী ইশতিয়াক আহমেদ, ফরিদপুরে ডিবি হেফাজতে তার মৃত্যু ঘটেছে। আর একজন হচ্ছে আহ, চট্টগ্রামের যুবলীগের একজন নেতা, কারা হেফাজতে তার মৃত্যু ঘটেছে গ্রেপ্তারের একদিন পরেই। এটি আসলে কোন পর্যায়ে অ্যালার্মিং আমাদের জন্য? পান্না ভাই, প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে যুক্ত করার জন্য। আমার মনে হয় প্রায় 2 বছরের বেশি, 2 বছর পর আমি কোনো ইন্টারভিউ এই প্রথম আসলাম। লুক ব্যাক দি হিস্ট্রি, যদি আপনি দেখেন যে গত আমি বলবো যে 2001 থেকে যদি দেখেন যে বিএনপি গভর্নমেন্ট 2001 থেকে 2006 ক্ষমতায় ছিল, সেখানে প্রতি মাসে এই হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল 3.04। একইভাবে 1/11 যে সরকার ছিল আপনি, আমরা সবাই জানি, প্রায় 2 বছর, সেই সময়কালে প্রতি মাসে হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল 2.49 প্রতি মাসে। এবং আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের বিরুদ্ধে এই 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 ধরনের ঘটনা আমরা সবাই মনে করি, সবাই বলে, সবাই বলার চেষ্টা করে সবচেয়ে বেশি হয়েছিল। কিন্তু তাদের 16 বছরে কিংবা 15.5 বছরে এই গড় কিন্তু 1.15। আর একটা বিষয় না বললেই নয় যে আমাদের সেই মানবতার রক্ষক ডক্টর ইউনূসের সময় 18 মাসে যিনি এই ধরনের গুম, কাস্টোডিয়াল ডেথ, জুডিশিয়াল ডেথ এগুলোর বিরুদ্ধে কথা বলে তার সরকার সারা দুনিয়া মাতিয়ে বেরিয়েছে, তার সময় কিন্তু প্রতি মাসের গড় ছিল 1.59, যেটা আওয়ামী লীগের সময় ছিল 1.15। এই আমি বিএনপির এই সময়টাতে আসলে আমাদের বলার কিছুই আসেনি, এখন 4 মাস বয়স। এবং আপনি যদি এটা দেখেন যে কাস্টোডিয়াল ডেথ বলতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই মৃত্যুকে বোঝানো হয়। এখানে সরকারের দায়বদ্ধতা কতটুকু, সরকার আদৌ এই ধরনের কোনো ঘটনার সাথে আদৌ জড়িত কিনা, কোনো ধরনের ইনস্ট্রাকশন ছিল কিনা, আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। তো সরকারকে কাঠগড়ায় দেওয়ানোর সময় এখন আসেনি। এখন হয়তোবা পুলিশ ভিন্ন একটা ব্যাখ্যা দিবে, এবং সেই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য সেটাও দেখার বিষয়। তবে আমি বলবো যে যেটা খুবই দুঃখজনক একটি ঘটনা, এবং আমি মনে করি যে এই পুলিশই তদন্ত নয়, একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। এবং আপনি মনে আছে যে গোপালগঞ্জে যে 11 জন কিংবা 7 জন হত্যার পরে আমাদের বিশিষ্ট নাগরিকবৃন্দের একটা দল কিন্তু সেখানে গিয়েছিলেন একটা স্বাধীন তদন্ত করার জন্য। তো এরকম কিছু হতে পারে। এবং না, যেটি তারপরে কি, মানে আমরা দেখি শ্বেতপত্র দিতে দেখি আওয়ামী লীগের অর্থনৈতিক যে দুর্নীতি, সেটির শ্বেতপত্র দেখলাম। বা আপনি গোপালগঞ্জের কথা বলছেন, বিশেষজ্ঞ দল গিয়েছিল, গেল, তারপর মানে এই যে তদন্ত কমিটিগুলো হয় এখানে বা এখানেই আমার কথা, জি, এখানেই আমার কথা যে এই তদন্ত নামমাত্র কিংবা জেনুইন তদন্ত হলেও এই তদন্তের কোনো ফলো আপ আর হয় না। এবং তদন্তের যে যে সুপারিশগুলো সেগুলো কখনোই আর বাস্তবায়ন করা হয় না। কাস্টোডিয়াল ডেথের উপরে যে ইউএন কনভেনশন এগেইনস্ট টর্চার ইন কাস্টোডি, এটার কিন্তু সদস্য, এবং এটি যেটি অপশনাল প্রোটোকল, সেটাইতে আমরা গত বছরের আমার মনে হয় অগাস্ট সেপ্টেম্বর মাসে আমরা এটি রেটিফাই করেছি। অতএব এই প্রোটোকলটা কিন্তু এক্স্যাক্টলি যে হেফাজতে মৃত্যুর বিষয়ে কিন্তু এই প্রোটোকলটা, এবং সেখানে বলা আছে যে তাদেরকে মানবিক ট্রিটমেন্ট দিতে হবে। সেখানে আননোটিসড ভিজিট, মানে কারা বা কাস্টডি পুলিশকে না জানিয়ে সেখানে ভিজিট করার সুযোগ দিতে হবে, এবং তাদের কথা বলার সুযোগ দিতে হবে তাদের তাদের আইনজীবীদের সাথে। অত্যন্ত স্পেসিফিক ভাবে এই জিনিসগুলো বলা আছে। যেহেতু আমরা এই কনভেনশন সাইন করেছি, প্রোটোকলটা সাইন করেছি, আমাদের বিরুদ্ধে কিন্তু হিউম্যান রাইটস কাউন্সিলে কিন্তু অভিযোগ উঠতে পারে, তখন কিন্তু সরকারকে এর জবাব দিতে হবে। এবং আপনি যেটা বললেন যে এই ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এটার কিন্তু অনেক ধরনের কিন্তু ইমপ্লিকেশনস আছে, অনেকভাবে, যে আমাদের উপরে অনেক ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে, যদিও সময় সাপেক্ষ ব্যাপার। আমি নিশ্চিত যে এখানে যেহেতু ইউনূস সাহেবের সময় একটি হিউম্যান রাইটস কমিশন অফিস
এখানে আমরা হোস্ট করছি এখন ঢাকায়, তারা এইগুলো মনিটর করছে এবং নিশ্চিতভাবে তারা এই রিপোর্টগুলো হিউম্যান রাইটস কমিশনে পাঠাবে এবং একটা সময় এই জিনিসগুলো উঠবে এবং এগুলো যখন উঠবে তখন আমাদেরকে ডিফেন্ড করতে হবে এবং আমরা জাতি হিসেবে যে কোন পর্যায়ে আছি এটা সারা বিশ্বের কাছে উন্মোচিত হবে। যদিও এখানে পশ্চিমা দেশগুলোর দূতাবাস আছে, এখানে জাতিসংঘের অফিসগুলো আছে, তারা নিয়মিতভাবে এগুলো মনিটর করছে, তারা জানে কি হচ্ছে এবং তারা সেই মোতাবেক তাদের যে হেডকোয়ার্টার আছে সেখানে এই প্রতিবেদন পাঠানোর কথা। কিন্তু তারপর আমি বলবো যে আমাদের যদি আমরা সত্যি সত্যি সভ্য জাতি হিসেবে এগিয়ে যেতে চাই, একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক দেশ হিসেবে এগিয়ে যেতে চাই, আমাদের এইগুলো বন্ধ করতে হবে এবং এই কনভেনশনের আওতায় আমাদের জাতীয় যে পরিকাঠামো তৈরি করা দরকার সেটি যত দ্রুত সম্ভব করতে হবে। আমি এটি নিশ্চিতভাবে এটি বলতে পারি। এবং একটা জিনিস খুবই দুঃখজনক, নিষেধাজ্ঞাটা আসতে পারে, নিষেধাজ্ঞা কাদের পক্ষ থেকে কি ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে? এটা অনেক ধরনের, এটি নিষেধাজ্ঞা মানে এই না যে আপনাকে এখনই দিবে, কিন্তু এটা শুধু প্রসারী ইমপ্লিকেশনস আছে। হ্যাঁ, এখন নিষেধাজ্ঞার ব্যাপারে যেটা হয়, আমি এক সময় জাতিসংঘে চাকরি করেছি, যেটা ব্যাংককে যেটা রিজিওনাল কোঅর্ডিনেশন মেকানিজম ছিল, সেটা আমি মেম্বার ছিলাম। সেখানে প্রত্যেকটা অর্গানাইজেশন এটা মেম্বার। তো এটার অনেক ধরনের রেমিফিকেশনস আছে এবং এদের রিপোর্টের ভিত্তিতে আমাদের যারা উন্নয়নের যারা অংশীদার তারা বিভিন্নভাবে এই ব্যাপারগুলো তারা এই ফাইন্ডিংস গুলো তারা ইউজ করবে। আমি নিষেধাজ্ঞা বলতে শুধু এটা বলছি না যে যারা জড়িত বা তাদের উপরে এটা আসবে। আমি মনে করি যে মানে একটি জাতি হিসেবে আমাদের জন্য খুব লজ্জাজনক এবং একটি ব্যাপার আমাদের বুঝতে হবে যে পুলিশের দায়িত্ব তো কাউকে পিটানো না, পুলিশের দায়িত্ব তাকে ধরে নিয়ে তার জবানবন্দি নেওয়া এবং তাকে 24 ঘন্টার ভিতরে কোর্টে চালান করা। এখন এই ঘটনার সাথে আমি নিশ্চিতভাবে বলবো যে এখানে কোনো সরকারি দলের লোকজন সেখানে ছিল না এবং যদি কিছু হয়ে থাকে সেটা পুলিশ কাস্টোডিতেই হয়েছে এবং তার জন্য কারা দায়ী নিশ্চিতভাবে পরিষ্কার, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন জড়িত। এখন আমাদের দেশে যেটা সংস্কৃতি চলে আসছে সেটা হচ্ছে যে এই যে দায় মুক্তি, এখন আপনি অন্যায় করে কাউকে মেরে ফেলে দায় মুক্তি পেয়ে যাবেন, তো এগুলো তো হতেই থাকবে। এই দায় মুক্তির কালচার থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, এটি চলতেই থাকবে। এবং আমরা দেখে এসেছি গত 15 বছর যাবৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল যে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, তো এখন তো কোনো ব্যতিক্রম দেখছি না আমরা। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তো সেই স্ট্যাটিস্টিক্স আপনাকে বললাম আমি, তো আমরা তো আরো খারাপের দিকে যাচ্ছি। তার মানে যে পুলিশই নিজের থেকে করছে নাকি পুলিশকে আমরা ব্যবহার করছি, এই ব্যাপারগুলো আসলে ভেবে দেখা দরকার। এবং জাতিসংঘের মাধ্যমে যে কোনো ধরনের অ্যাকশন আসতে পারে হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে, যে কোনো দেশের বিষয়ে নানান ক্ষেত্রে এটি হতে পারে, কিন্তু জাতিসংঘ কি সব ক্ষেত্রে বিতর্কের ঊর্ধ্বে থাকে? আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনি জাতিসংঘ সম্পর্কে ভালো বলতে পারবেন। ডক্টর ইউনূসের সময় জাতিসংঘ যে রিপোর্ট গুলো দিল সেটিও তো অনেক ধরনের কন্ট্রোভার্সি এর মধ্যে তৈরি করেছে এবং আমরা দেখলাম জাতিসংঘ কোনো কোনো ক্ষেত্রে ছোট জগন্নাথ হয়ে থাকে, কোথাও কোথাও আবার বেশি একটু উচ্চ স্বর প্রকাশ করে। আসলে কি জাতিসংঘর কোনো বিষয় এখন ম্যাটার করে? জাতিসংঘ ম্যাটার করে যখন আমাদের ক্ষমতাশালী পাওয়ারফুল পশ্চিমের দেশগুলো যখন তাদেরকে ম্যাটার করতে বলে, তখন আমি ভেরি ব্লান্ট অন দিস। এবং আমি আবারও বলবো, জাস্ট বোধহয় কয়েক সপ্তাহ আগে আমি জাতিসংঘে বাংলাদেশে আভ্যন্তরীণ রাজনীতিতে তাদের ভূমিকা নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম এবং সেখানে আমি দেখিয়েছি যে তারা কিভাবে 2007 সালে 1/11 গভর্নমেন্টের সময় তারা কি রোল প্লে করেছে, আওয়ামী লীগের সময় তারা কি রোল প্লে করেছে, ডক্টর ইউনূসের শাসনামলে তারা কি রোল প্লে করেছে। একটি জিনিস আমি বলতে চাই যে আপনি যদি দেখেন যে 80-র দশক থেকে পশ্চিমের দেশগুলোর একটা হাতিয়ার ছিল অনুন্নত দেশগুলোতে হস্তক্ষেপ করার, সেটা হলো মানবাধিকার লঙ্ঘন, এবং তারা এই কাজে জাতিসংঘকে সবসময় ব্যবহার করেছে। এখন একটা জিনিস হয়তো আপনারা বলতে পারেন যে আমাদের সাথে যদি কোনো শক্তিশালী দেশ যদি আমাদের সাথে থাকে তাহলে জাতিসংঘ কিছু করতে পারবে না। এক্সাক্ট, they will keep silent, যে না, just ignore it। এবং আমি একটি উদাহরণ দিতে চাই যে আপনি দেখতে পারেন যে জাতিসংঘের একটা নগ্ন হস্তক্ষেপ, এই যে জাতিসংঘের
মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক, অত্যন্ত পরিচিত নাম বাংলাদেশে, আহ, ওনাদের রিপোর্টের কথা আমি বলছি না। উনি বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা আমাদের সশস্ত্র বাহিনীদেরকে বলেছি যে তোমরা যদি আহ, আহ, জনগণের বিরুদ্ধে কিছু করো তাহলে তোমাদের আহ, বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেবে একটাই, যে তোমাদের আমাদের যে পিসকিপিং অপারেশনে তোমাদের অংশগ্রহণে সমস্যা হবে। উনি প্রকাশ্যে বিবিসি টক শোতে গিয়ে এটা বলেছেন। দিস ইজ abject violation or interference in domestic politics of any country. তো আপনাকে আমি উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ আমি দেই, যেখানে যিনি আমাদের আবাসিক প্রতিনিধি ছিলেন মিস গয়েন লুইস, উনি চলে গেছেন এবং আওয়ামী লীগের সময় 3-4 বছর ছিলেন, ইউনূস সাহেবের সময় ছিলেন। উনি আমার মনে হয় মে মাসে 2025-এর মে মাসে ডিক্যাবের একটা মিটিং এ গিয়ে উনি বললেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে এই নয় যে সব দলকে আসতে হবে। এবং এই যে একটি দলকে, বৃহৎ একটি দলকে, আমি এক্ষেত্রে আওয়ামী লীগের কথাই বলবো, যারা 2008-এর নির্বাচনে 50%-এরও বেশি বোধহয় ভোট পেয়েছিল, সেই দলকে আপনি বাদ দিয়ে আপনারা নতুন একটি ফর্মুলা দিলেন, ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভনেস। এটা টোটালি কন্ট্রারি টু দি ইউএন প্রিন্সিপলস অ্যান্ড ভ্যালুস। এটা উনি বলতে পারেন, কিন্তু উনি কেন বলেছেন? যেহেতু উনি বলেছেন যেহেতু ইউনূস সাহেব এটা চান। তো ইউনূস সাহেবের আর্গুমেন্টকে তদানীন্তন ইউনূস সরকারের যে অন্তর্বর্তীকালীন অনির্বাচিত যে সরকার ছিল তাদের মতবাদকে কিংবা তারা যেটা চাচ্ছে সেটিকে প্রতিষ্ঠা করার জন্য উনি এটা বললেন। এটা কোনো আপনি দেখেন যে আপনি যদি বা ইউএনের যে কোনো, জাতিসংঘের যে কোনো ভ্যালুজ, প্রিন্সিপলস, অবজেক্টিভ দেখেন, কোথাও নাই, এটা কোথাও না, উনি এটা বানিয়ে দিলেন। এবং এটা কিন্তু কি রেখেছে। বাট সুখের কথা যে সবাই কিন্তু এটি মনে করেনি। আপনি মনে আছে যে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল বাংলাদেশে কিন্তু ভিজিট করতে এসেছিলেন নির্বাচনের আগে, 2025 শেষের দিকে। উনি কিন্তু এটি কিন্তু অ্যাপ্রুভ করেননি। ওনারা কিন্তু চেয়েছেন it should be really inclusive with the participation of all political parties. তো ইউএন অনেকভাবে রোল প্লে করতে পারে এবং ডেফিনেটলি যেহেতু ইউএন এর বা যে কন্ট্রিবিউশন এর বেশিরভাগই আসে আমাদের উন্নত দেশগুলো থেকে, তাদের চাহিদা এবং তাদের ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী যে জাতিসংঘ অনেক সময় কাজ করে, এবং আমি প্রমাণ তো আপনাকে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, মানে আমি এই জায়গা থেকে যতটুকু আপনি বললেন সেই জায়গা থেকে যদি একটু সামারি আপ করার চেষ্টা করি বা কনক্লুশনে আসি, সেটা হচ্ছে সেই জাতিসংঘ কতটা কোনো দেশের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়ে কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে ভলকার তুর্কি একটা ভালো সম্পর্ক বা বন্ধুত্ব রয়েছে আমরা জানি, এবং ডক্টর ইউনূস এখনো বিহাইন্ড দ্য স্ক্রিন তিনি ছড়ি ঘুরাচ্ছেন এমনও অনেকে বলেন। সেই জায়গা থেকে আপনার মনে হয় ডক্টর ইউনূস এখন যথেষ্ট প্রভাব বিস্তার করছে বাংলাদেশের রাজনীতি কিংবা সরকারি নানা ক্ষেত্রে, রাষ্ট্রীয় নানান ক্ষেত্রে? আমি তো আসলে রাজনীতিবিদ নই, এটা আপনারাই ভালো জানবেন। বাট আমি যেটি বলবো যে ডক্টর ইউনূস পশ্চিমা দেশগুলোতে অত্যন্ত কানেক্টেড একজন একজন ব্যক্তি। এবং বাট পশ্চিমা দেশগুলো একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু করে না। ব্যক্তি কখনো তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যখন তারা দেখবে যে তাদের স্বার্থ উনি আর রক্ষা করতে পারছেন না কিংবা যেই রক্ষা করতে পারছেন না, তারা তাদের পিছন থেকে হাত গুটিয়ে নেবে। গত 2-3 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি একটা জিনিস ভাইরাল হয়েছে যে আশুলিয়া এলাকায় আওয়ামী লীগের একটা মিছিল ছিল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, সেখান থেকে 7 জন নিখোঁজ হয়েছে এবং সেই নিখোঁজ 7 জনের মধ্যে 3 জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোর্টিং হয়েছে, মানে আলোচনায় এসেছে, ফর্মাল কোনো মিডিয়াতে আসেনি। টাইমস অফ বাংলাদেশে সম্ভবত কোশ্চেন অ্যারাইজ করে একটা প্রতিবেদন এসেছে। এই বিষয়টিও আপনার কাছে কি মনে হয়, যেটি খুব স্বাভাবিক নাকি যথেষ্ট পরিমাণ গুজবের সাথে রয়েছে? এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক আমি মনে করি। সে যেই হোক, সে যে পার্টিরই হোক, সাধারণ মানুষের যদি হয়। এখন 7 জন মানুষ নদীতে ডুবে গেল কিংবা নিখোঁজ হয়ে গেল,
আমি মনে করি যে এটা যেহেতু এই খবরগুলো এসছে, আমি নিশ্চিত যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন এজেন্সি আছে তারা আরো ভালো জানবেন, এবং যদি এর সাথে বা এটা যদি কোনো স্বাভাবিক ঘটনা হয়, আমি মনে করি যে সরকারের নিজে থেকে এটা তদন্ত করা উচিত যে কিভাবে কোন পরিপ্রেক্ষিতে এই লোকগুলো মারা গেল। এখন আমি আমি নিজেও দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে একটা জায়গায় অনেকে যে এখন তো সোশ্যাল মিডিয়া তো ইজ ফুল অফ মিস ইনফরমেশন এবং বট বাহিনী, অনেক জায়গায় লিখছে যে এরা নাকি আওয়ামী লীগের কি প্রতিষ্ঠা বার্ষিকীতে নৌকা মিছিল করতে গিয়ে ডুবে মারা গেছে। এখন আমি একসময় ডাক্তার ছিলাম, বেসিক্যালি আমি ফিজিশিয়ান, এমবিবিএস পাস করা ডাক্তার আর কি, পিএইচডি আমি পরে করেছি ফরেন সার্ভিসে আসার পরে। তো ওখানে ফরেন্সিক মেডিসিন নামে একটা সাবজেক্ট আছে, আমাদের পড়তে হয় 4th ইয়ারে। সেখানে কিছুটা নলেজ আমার আছে। এখন যে একটা লোক যদি নর্মাল নৌকা ডুবিতে মারা যায়, সেই মৃতদেহ কেমন হবে, আর যদি কাউকে পিটিয়ে মেরে নদীতে ফেলে দেওয়া হয় সেখানে এর এর আলামত থাকবে। অতএব যাদেরকে পাওয়া গেছে যদি সুষ্ঠুভাবে যদি ফরেন্সিক বা ইনভেস্টিগেশন করে, বেরোয় আসবে যে মৃত্যুর কারণ। যদি না যারা এটা যদি আবার টেম্পার না করে আর কি।